প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপর আমি আলোচনা করব সেটি হচ্ছে ফিনান্স এবং ব্যাংকিং বিষয় হতে চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। এই অধ্যায়ের উপরে পিছনে আরও ক্লাস আপলোড করা আছে। তোমরা তোমাদের দক্ষতা বাড়ানোর জন্য অধ্যায়ের উপরে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো, তাতে করে তোমাদের এই অধ্যায়ের উপরে আরও দক্ষতা বৃদ্ধি পাবে। আজকে তোমাদের যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই ঝুঁকি অনিশ্চয়তারই গাণিতিক অংশ, সেখান থেকে আলোচনা করব। এজন্য আমি একটি সৃজনশীল নিয়ে এসেছি। দেখো সৃজনশীলটিতে কি বলা আছে। অ্যাপেক্স লিমিটেড এর দুটি প্রকল্পের আয় হার নিম্নরূপ, অর্থাৎ অ্যাপেক্স কোম্পানির দুটি প্রকল্প পরিচালনা করে, দুইটি প্রকল্প থেকেই সে আয় করে। এখানে দুটি প্রকল্পের তথ্য দেওয়া আছে। প্রথম প্রকল্পের নাম হচ্ছে আলফা প্রকল্প, যেখানে 4 বছরের তথ্য দেওয়া আছে। দেখো, প্রথম বছর সে আয় করেছে 8%, দ্বিতীয় বছর 9%, তৃতীয় বছর -5%, অর্থাৎ এ বছরে তার আয় হয়নি, ক্ষতি হয়েছে। এবং চতুর্থ বছরে আছে 7%। তেমনি করে বিটা প্রকল্পের আয় হার দেওয়া আছে। প্রথম বছর 9%, দ্বিতীয় বছরে ক্ষতি হয়েছে, এজন্য -7%, তৃতীয় বছরে 10% এবং চতুর্থ নম্বর বছরে আছে 11%। প্রথমে কয়ে বলা হয়েছে কি সুদ হারের ঝুঁকি কি। আচ্ছা, আগে আমাদের জানতে হবে যে ঝুঁকি কি। ভবিষ্যৎ হচ্ছে সর্বদাই কি অনিশ্চিত। এখন এই মুহূর্তে আমরা বসে আছি, 1 ঘন্টা পরে কি ঘটবে এটি কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারি না, অনিশ্চিত। এই যে অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে আমাদের যেতে হয়, এই অনিশ্চয়তার কিছু অংশ পরিমাপ করা যায়, কিছু অংশ পরিমাপ করা যায় না। যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে আমরা বলবো ঝুঁকি, এবং যেটা পরিমাপ করা যায় না সেটি কেবলমাত্র অনিশ্চয়তা। তাহলে যদি অধ্যায় শিরোনামে ফিরে যাই যে ঝুঁকি কি। ঝুঁকি হচ্ছে ভবিষ্যতে আর্থিক ক্ষতির সম্ভাবনা যখন গাণিতিকভাবে প্রকাশ করা যায় তখন তাকে আমরা বলবো ঝুঁকি। ঠিক আছে। অনিশ্চয়তা কি? ভবিষ্যতে আর্থিক ক্ষতির সম্ভাবনাকে যখন গাণিতিকভাবে প্রকাশ করা যাবে না তখন সেটিকে আমরা বলবো অনিশ্চয়তা। ধরে নাও একজন ব্যবসায়ী 10 লক্ষ টাকা বিনিয়োগ করে একটি নতুন ব্যবসায় শুরু করতে গেলেন। ব্যবসায়টি ভালোভাবে শুরু হয়েছে। এখন মাঝখানে এটা যদি ক্ষতির সম্ভাবনা বা লাভের মুখ নাও দেখে থাকে, তার সর্বোচ্চ ক্ষতি কত হতে পারে? তার সর্বোচ্চ ক্ষতি হবে 10 লক্ষ টাকা, অর্থাৎ 100% যদি ক্ষতিও হয় সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম ক্ষতি হবে 10 লক্ষ টাকা। কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে থাকে যেগুলো আমরা আর্থিকভাবে পরিমাপ করতে পারি না বা সংখ্যায় সেই ক্ষতির অংশটুকু প্রকাশ করতে পারি না। যেমন হতে পারে একজন দক্ষ ম্যানেজার ব্যবসায় সুদক্ষভাবে পরিচালনা করছেন এবং সেই তার পরিচালনার সময় বেশ ভালো প্রফিট বা মুনাফা অর্জিত হচ্ছে ব্যবসায়। হঠাৎ করে তার মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠান কতটুকু ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু তুমি সংখ্যার দ্বারা বা অর্থের অঙ্কে প্রকাশ করা যাবে না। যে 1 লক্ষ টাকার ক্ষতি, 10 লক্ষ টাকার ক্ষতি হলো ম্যানেজারের মৃত্যুতে, এটি কিন্তু আমরা প্রকাশ করতে পারবো না। তাহলে এই যে অর্থের অঙ্কে আমরা প্রকাশ করতে পারছি না যে সকল ঘটনা, সেটি শুধুমাত্র অনিশ্চয়তা, আনসার্টেনিটি। আর যেটিকে আমি প্রকাশ করতে পারছি যে ক্ষতির পরিমাণটা কত হচ্ছে, এটা যখনই আমি প্রকাশ করতে পারবো তখন সেটি হবে ঝুঁকি। ঝুঁকির কয়েকটা ভাগ আছে, সেগুলো পিছনের ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তার ভিতরে একটি বলা হয়েছে ক নাম্বারে যে সুদ হারের ঝুঁকি কি। তোমরা জানো যে জমাকৃত টাকার উপরে ব্যাংক কি করে থাকে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখলে সেক্ষেত্রে আমরা সুদ পাই, সুদ প্রাপ্তির কথা আমাদের বলা থাকে। কিন্তু সুদের হার তারতম্যের কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আমরা বলবো সুদ হারের ঝুঁকি। ঠিক আছে। সুদের হার তারতম্যের কারণে আমি ধরে নিয়েছিলাম সুদের হার 20%, কিন্তু আমি ব্যাংকে গিয়ে জানতে পারলাম যে সুদের হার হচ্ছে 10%। তো আমি 20% হিসাব করে যে টাকাটা অনুমান করেছিলাম যে এই টাকাটা আমি পেতে পারি, কিন্তু 10% হওয়াতে আমার কিন্তু টাকার পরিমাণটা কমে যাবে, এটি আমি পিছন থেকে অনুমান করতে পারিনি। তবে কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু টাকা কম বা বেশি পাবো সেটি পরিমাপ করা গেছে। তাহলে এই ঝুঁকিটাকে আমরা বলবো কি সুদ হারের ঝুঁকি। সুদের হার তারতম্যের কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আমরা বলবো সুদ হারের ঝুঁকি। এবার আসো ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি। প্রথম পার্থক্যটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞা কি? যে ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা যখন গাণিতিকভাবে প্রকাশ করা যায় তখন তাকে আমরা বলবো ঝুঁকি। আর অনিশ্চয়তা কি? ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা যখন গাণিতিকভাবে প্রকাশ করা যায় না তখন তাকে আমরা বলবো অনিশ্চয়তা।
দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঝুঁকিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অনিশ্চয়তাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। ঠিক আছে, ঝুঁকিকে পূর্ব থেকে অনুমান করা যায়, অনিশ্চয়তাকে পূর্ব থেকে অনুমান করা যায় না। ব্যাস এটুকু বললেই আমাদের 3টা পয়েন্ট দিলে কিন্তু 2 মার্কসের জন্য এর বেশি আর লাগবে না। এখানে এর বাইরে আর তেমন কোনো কথাও নাই। আর একটা বলতে পারো যে ঝুঁকি পরিমাপের পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি, অনিশ্চয়তা পরিমাপের কোনো পদ্ধতি নেই। তোমরা জানো যে কি আদর্শ বিচ্যুতি কি, এটির সঙ্গে আমি পিছনের ক্লাসে বলেছি। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি। তাহলে ঝুঁকিকে পরিমাপ করার পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি, কিন্তু অনিশ্চয়তা পরিমাপের কোনো পদ্ধতি নেই। তো 4টা পার্থক্য বলা হয়ে গেল। 2 মার্কসের জন্য এর বেশি আর লাগবে না। এরপরে দেখো, আলফা প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। ঝুঁকি নির্ণয় করার জন্য আদর্শ বিচ্যুতি করতে হবে, সেজন্য আমাদের ছকটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপর আমি এখানে আবার যেহেতু অঙ্কের প্রয়োজন আমাকে করতে হচ্ছে, দেখো আলফা প্রকল্পের ঝুঁকি নির্ণয়, এভাবে একটি ছক কাটতে হবে। ছকে কি কি ঘর হবে? প্রথম ঘরটি হবে বছর, তারপরের ঘরটি হবে আয় হার। এখানে একটা শতকরা চিহ্ন দিয়ে রাখলে পরবর্তীতে পার্সেন্ট দিতে হবে না, শতকরা চিহ্ন দিতে হবে না। এরপরে কি হচ্ছে, আয় থেকে আমরা গড় আয়কে বাদ দিব, আয় মাইনাস গড় আয়, যেটাকে এক কথায় বলা যায় ব্যবধান। এবং পরের যে ঘর সেটি হবে ব্যবধানের বর্গ, ঠিক আছে। এই হলো আমাদের ছকে। কলামের নামগুলো কি কি হবে লিখলাম। এরপরে নিচে নিচে কয়টি ঘর হবে? নিচে নিচে ঘর হবে তোমার যতগুলো বছর, সেই বছরের সংখ্যা অনুযায়ী নিচে নিচে ঘর হবে। আমাদের উদ্দীপকে বছরের সংখ্যা আছে 4টি, তাহলে নিচে নিচে ঘর হবে 4টি। 1 2 3 4, 4 বছরের জন্য আমরা 4টি ঘর কাটলাম। 1 2 3 4। এখন তোমার উদ্দীপক থেকেই তথ্যগুলো নিতে হবে যাবতীয়। যেমন এখানে হচ্ছে আয় হার, তাহলে কোন প্রকল্পে আছি আমরা? আলফা প্রকল্পে। আলফা প্রকল্পের প্রথম বছরের আয় হার কত? 8%। দ্বিতীয় বছরে কত আলফা প্রকল্পে? দ্বিতীয় বছরে হচ্ছে 9%। তৃতীয় বছরে কত? -5%। চতুর্থ বছরে কত? 7%। এখন কি করতে হবে? এই আয়গুলোর যোগ করে আমাকে গড় আয় বের করতে হবে। গড় আয় সেটা কি? উপরের যে যোগফল থাকবে, যোগফলকে আমাদের ভাগ দিতে হবে বছরের সংখ্যা দিয়ে। তাহলে তোমরা ক্যালকুলেটারে যোগটা এখানে করে নাও। 8 + 9 - 5 + 7, এখানে হবে 19। এটাকে আমরা ভাগ দিব বছরের সংখ্যা দিয়ে। বছরের সংখ্যা হচ্ছে 4। তাহলে 19কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4.75, 4.75। এরপরে খেয়াল করো কি আছে, আয় থেকে গড় আয়। আমরা যে গড় আয় বের করলাম, এটাকে আমাদের প্রত্যেক বছরের আয় থেকে বাদ দিতে হবে। তাহলে 8 ছিল প্রথম বছরের আয়, মাইনাস গড় আয় হচ্ছে 4.75, যত হবে এখানে লিখব। এটা হচ্ছে 9 মাইনাস গড় আয় কত আমাদের? 4.75। প্রত্যেক বছরে সেম গড় আয় মাইনাস হবে, -5 মাইনাস 4.75। এখানে 7 মাইনাস 4.75 কত হয় দেখো। 8 থেকে যদি আমরা 4.75 মাইনাস করি তাহলে হবে 3.25। 8 মাইনাস 4.75, 3.25। 9 মাইনাস 4.25, 4 এখানে 4.75, ভুল বলছি, 9 মাইনাস 4.75, তাহলে হবে 4.25। আবার -5 -4, তোমরা জানো যে দুইটা মাইনাস সংখ্যা যদি পাশাপাশি আমাদের যোগ করার প্রয়োজন হয়, সংখ্যা দুটো কিন্তু যোগ হয়ে যাবে আর সাইন থাকবে কি মাইনাস। তাহলে এখানে -5 আর 4 কত হবে? 9.75। এরপরে আবার 7 থেকে 4 মাইনাস 4.75 মাইনাস করব। 7 মাইনাস 4.75, এখানে হলো 2.25। এবার খেয়াল করো, পরবর্তীতে তোমাকে কি বলেছে যে ব্যবধানের বর্গ। তাহলে এই কথাটাকে আমরা কি বলছি? আয় থেকে গড় বাদ দিলে এক কথায় বলে সেটাকে ব্যবধান। এবার ব্যবধানের বর্গ করতে হবে। তাহলে কি করব? এই যে 3.25 আছে, 3.25 এর বর্গ করতে হবে। এখানে 4.25 আছে,
এর বর্গ করতে হবে। এখানে আছে -9.75 এর বর্গ করতে হবে। এখানে আছে 2.25 এর বর্গ করতে হবে। তাহলে কত আসে? 3.25 এর স্কোয়ার, 3.25 এর স্কোয়ার করলে 10.56, 10.56, 4.25, 4.25 এর বর্গ করলে আসে 18.06, 18.06। এরপরে আছে -9.75 এর বর্গ। তোমরা জানো যে ধরো ওই -2 ইন্টু -2 কত হবে? সংখ্যা গুণ হবে আর মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে কত হবে? 2 দুগুণে 4। তেমনি করে যদি এভাবে থাকে +2 ইন্টু +2, সেটিও কত হবে? 2 দুগুণে 4। অর্থাৎ দুইটা মাইনাস সংখ্যাকে গুণ করলে কিন্তু মূল যে সংখ্যাটা হবে সেটির সাথে প্লাস চলে আসে। সুতরাং কোনো সংখ্যার মাইনাসের বর্গ আর ওই সংখ্যার প্লাসের বর্গ অ্যান্সার কিন্তু সেম হবে। সুতরাং এখানে আমরা এই যে 3 নম্বর বছরে আমাদের ব্যবধান আছে 9.75 মাইনাস অবস্থায়, এটাকে আমরা প্লাস করে বর্গ করলেও অ্যান্সার সেম আসবে। তাহলে 9.75 এর বর্গ এটা আসবে 95.06, 95.06। এরপরে শেষের বছর যেটা আছে 2.25 এর বর্গ করলে হবে 5.06, 5.06। এরপরে আমাদের কি করতে হবে? এই যে ব্যবধানের বর্গ পেয়ে গেছি, এরপরে লিখতে হবে ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের যোগফল। যে ব্যবধানের বর্গ আমরা বের করছি সেগুলোর যোগফল করতে হবে। কত আসে? প্রথম বছর ছিল 10.56, এরপরে 18.06, 18.06 যোগ 95.06, 95.06 যোগ 5.06। তাহলে 128.74, 128.74। ব্যবধানের বর্গের যোগফল আমরা পেয়ে গেছি। এখন বের করতে হবে ব্যবধানের বর্গের গড়, ব্যবধানের বর্গের গড়। এটার ক্ষেত্রে একটি ফর্মুলা, সেই ফর্মুলা কি? ছোট একটা ফর্মুলা। ব্যবধানের বর্গের যোগফল যেটা থাকবে সেটাকে ভাগ করতে হবে n-1 দিয়ে, যেখানে n বলতে বোঝায় n হলো বছরের সংখ্যা, n মানে হলো বছর। তাহলে আমাদের এখানে বছর কত? 4। সুতরাং n এর মান হবে কত? n এর মান হবে 4। তো পরের লাইন যদি আমরা করি, এই যে যোগফল, যোগফল কত? 128.74, 128.74। n কত? n হচ্ছে এই অঙ্কের জন্য 4 মাইনাস সূত্রের 1। তাহলে 128.74কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 128.74 ভাগ 3, তাহলে আসে 42.91, 42.91। তাহলে আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আদর্শ বিচ্যুতি বের করা যাবে। সুতরাং আদর্শ বিচ্যুতি হবে এই যে ব্যবধানের বর্গের আমরা গড় করলাম এটার বর্গমূল, অর্থাৎ 42.91। এটাকে যদি আমরা রুট করি, বর্গমূল করি, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে 42.91। তাহলে আসে 6.55, 6.55। সাথে দিতে হবে কি? একটা পার্সেন্ট চিহ্ন, শতকরা। অর্থাৎ এই আলফা প্রকল্পের ঝুঁকির সম্ভাবনা রয়েছে শতকরা 6.55। 100 টাকায় 6 টাকার একটু বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার পরবর্তী অঙ্কের জন্য লাগবে, এই জন্য আমি এখানে আলফা প্রকল্পের ঝুঁকিটা একটু লিখে রাখি, যেহেতু আমি মুছে ফেলবো। 6.55%। ঠিক আছে। এবার ঘ নম্বরে দেখো কি বলছে, ঝুঁকি বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণযোগ্য। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই আলফা প্রকল্পের ঝুঁকি হচ্ছে 6.55। এখন কি করতে হবে? বিটা প্রকল্পের ঝুঁকি বের করতে হবে। সেজন্য আমাদের এই সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র বিটা প্রকল্পের তথ্যটা আমরা এখানে ইনপুট আকারে দিব। তারপরে দুইটার ঝুঁকির তুলনা করে দেখব যে কোনটি আমাদের জন্য গ্রহণযোগ্য আর কোনটি গ্রহণযোগ্য নয়। এটি খুব সহজ একটা হিসাব। পিছনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখলেও তোমাদের দক্ষতা আরও বাড়বে। আমি তেমন কিছুই পরিবর্তন করব না এখানে। এই যে দেখো কি কি পরিবর্তন করলাম, সব কিছুই কিন্তু আমাদের ঠিক থাকবে। এখানে আমাদের কি? ঘ নাম্বার। তাহলে লিখে নেই ঘ, বিটা প্রকল্পের ঝুঁকি নির্ণয়। সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে এখন আমার কি করতে হবে? বিটা প্রকল্পের ঝুঁকি কত সেটা বের করে নিতে হবে। তাহলে প্রথম বছরের বিটা প্রকল্পের
আয় হার কত? এবার আমরা বিটা প্রকল্পে চলে যাব। কত পার্সেন্ট? 9%। দ্বিতীয় বছরে কত? -7%। তৃতীয় বছর কত? 10%। চতুর্থ বছর কত? 11%। ঠিক আছে, এখন কাজটা কি ছিল? প্রথমে আমি কি কাজ করছিলাম? গড় আয় বের করে নিয়েছিলাম। তাহলে তুমিও সেটাই করো। 9 যোগ এখানে -7, 9 - 7, তারপরে যোগ 10 যোগ 11, এটা হয় 23। এই 23কে আমি ভাগ দিব বছরের সংখ্যা। ঠিক সেম গ নাম্বার যেভাবে করছো ঘ নাম্বারটাও সেভাবেই করতে হবে। 4 দিয়ে যদি আমি ভাগ করি 23কে, তাহলে আসে 5.75। এখন কি করতে হবে? আয় মাইনাস গড় আয়। তাহলে এখানে ছিল আমাদের 9 - 5.75, যত হবে এখানে লিখব। এরপরে আছে 7 - 5.75, এরপরে 10 - 5.75, এরপরে 11 - 5.75, যা হবে আমরা এখানে লিখব। তাহলে প্রথমে আছে 9 - 5.75, এটা হবে 3.25, 3.25। এরপরে আছে 7 - 5.75, 1.25। ও সরি, এখানে ছিল কি -7, তাহলে এখানে হবে -12.75, কারণ দুইটা মাইনাস সংখ্যা যোগ করলে কি হবে? সংখ্যা প্লাস হবে, সাইন কিন্তু মাইনাস থাকে। এরপরেরটাতে আসো 10 - 5.75, তাহলে হবে 4.25। এরপরে আছে 11 - 5.75, এটা হবে 5.25। তাহলে পরের ঘরটা কি? ব্যবধানের বর্গ। এখানে কত ছিল আমার ব্যবধান? 3.25, এর বর্গ এখানে লিখব। এরপর আছে -12.75, এর বর্গ লিখব। এখানে আছে 4.25, এর বর্গ লিখব, এবং 5.25 এর বর্গ সামনে আমি এখানে লিখব। তাহলে কত হয়? 3.25 এর বর্গ করলে হবে 10.56, 10.56। এরপরে আছে 12.75 মাইনাস অবস্থায়, তো দুইটা মাইনাস গুণ করলে কিন্তু আমাদের সংখ্যা প্লাস হয়। সুতরাং তুমি এই 12.75 এটাকে বর্গ করলেই হবে। 12.75 এর বর্গ করলে হয় 162.56, 162.56। এরপরে আছে 4.25, 4.25 এর বর্গ 18.06, 18.06। এরপরে আছে 5.25, এর বর্গ করলে হবে 27.56, 27.56। দেখো এরপরে কি করব আমরা? এই যে সেম আগের যে লেখাটা ছিল, ব্যবধানের বর্গের যোগফল, এগুলোর এখন যোগ করতে হবে। 10.56 যোগ 162.56 যোগ 18.06 যোগ 27.56, 218.74, 218.74। তাহলে তোমার সূত্র কিন্তু সেম থাকবে। সুতরাং ব্যবধানের বর্গের গড় ওই আগের সূত্র, যোগফল ডিভাইডেড বাই n-1। এখানে আমার যোগফল কত? 218.74। এন কত? এন হচ্ছে 4 - 1। 218.74কে 3 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি হয় 72.91। তাহলে এখন কি করা যাবে? এখন করতে হবে আদর্শ বিচ্যুতি। ব্যবধানের বর্গের গড়কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাওয়া যাবে আদর্শ বিচ্যুতি। তাহলে বর্গমূল করছি কত? 72.91, 72.91। এটা হয় 8.53, সাথে কি দিতে হবে? একটা পার্সেন্ট চিহ্ন। তো এখন আমি এটা এখানে লিখে রাখি 8.53%, না লিখলেও চলতো যেহেতু আমার অঙ্ক শেষ। কি বলছে? ঝুঁকি বিবেচনায় কোন প্রকল্পটি গ্রহণযোগ্য? তাহলে দেখো আমাদের আলফা প্রকল্পের ঝুঁকি ছিল 6.55, অর্থাৎ শতকরা 6 টাকারও একটু বেশি তার ক্ষতির সম্ভাবনা। আর বিটা প্রকল্পের ক্ষতি হবে 8.53, অর্থাৎ শতকরা 8 বা তার একটু বেশি, 8-এর বেশি কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো তোমাকে যদি বলে যে কোনটার ক্ষতি কম, ক্ষতি অবশ্যই কম কোন প্রকল্পের সম্ভাবনা রয়েছে? আলফা প্রকল্পের। তাহলে আমরা সিদ্ধান্ত কি লিখব? এটার শেষে আমি এখানে দিয়ে লিখবা যেহেতু আলফা
প্রকল্পের ঝুঁকি কম, অর্থাৎ কম বলতে কি 6.55% গ হতে, হ্যাঁ আমরা গ নাম্বার হতে এটা পেয়েছি। সুতরাং আলফা প্রকল্পটি গ্রহণযোগ্য। পরীক্ষায় অনেক সময় এই গ্রহণযোগ্য শব্দটা না থেকে এখানে থাকে যে কোন প্রকল্পটি বর্জনীয়, মানে কোনটা বাদ দিতে হবে। তখন সিদ্ধান্তটা কি হবে? তখন আমাদের এই যে বিটা প্রকল্পটা বাদ দিতে হবে, যেহেতু বিটা প্রকল্পের ঝুঁকি বেশি। সুতরাং আমরা তখন কি বলবো? যে ঝুঁকি বিবেচনায় বিটা প্রকল্পটি বর্জনীয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এতক্ষণ যে অধ্যায়ের উপর আলোচনা করলাম সেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, ঝুঁকি ও অনিশ্চয়তা। আশা করি এই অধ্যায়ের তোমরা পিছনের যে ক্লাসগুলো আছে সেটি দেখে আসলে এবং তারই সাথে আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো, তাহলে এই অধ্যায়ের উপরে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা তোমরা ফেস করো, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। পরবর্তী ক্লাসে সেই সমস্যার উপরে সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।